গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসটি আমি যখন ছোটবেলায় প্রথম পড়ি, আমাদের পাঠ্য বইয়ে একটা গল্প ছিল নতুন দা। সেই নতুন দাতে কিছু অংশ ছিল, ইন্দ্রনাথের সাথে তারা নৌকায় করে অ্যাডভেঞ্চারে যেত, তার কিছু বর্ণনা একটা গল্পে পড়েছিলাম। কিন্তু কখনো আসলে আমার মাথায় আসেনি যে শ্রীকান্ত এত বড় একটা প্রেমের উপন্যাস হতে পারে, একটা প্রেমের গল্প হতে পারে। কিন্তু আমি যখন আজকে তৃতীয় পর্বের অডিও বুক করা শেষ করেছি, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এত বড়, এত জনপ্রিয় একটি উপন্যাস আমি শেষ পর্যন্ত অনেকখানি কভার করে আবার চতুর্থ খণ্ড শুরু করছি। চতুর্থ খণ্ড যদি আমি শেষ করতে পারি, আমার নিজের একটা অনেক বড় দায়িত্ব শেষ হবে বলে আমার মনে হয়। অনেকেই শ্রীকান্ত চতুর্থ খণ্ডের জন্য আপনারা অনেক কমেন্ট করছিলেন, বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছিলেন। আপনাদের অপেক্ষার শেষ হবে আশা করছি। আমি গত নভেম্বরে আপনাদেরকে কথা দিয়েছিলাম জানুয়ারির শুরুতে শ্রীকান্ত চতুর্থ খণ্ড পড়ে শোনাবো। আজকে শুরু করছি শ্রীকান্ত চতুর্থ খণ্ড, প্রথম পর্ব। এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি। না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নাই। কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটাই ভাবিতেছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন ঘটে কেন? আমরণ নিজের বলিয়া কি কোনোদিন কিছুই পাইব না? এমনি করিয়াই কি চিরজীবন কাটিবে? ছেলেবেলার কথা মনে পড়িল। পরের ইচ্ছায় পরের ঘরে বছরের পর বছর জমিয়া এই দেহটাকেই দিল শুধু কৈশোর হইতে যৌবনে আগাইয়া, কিন্তু মনটাকে দিয়াছে কোন রসাতলের পানে খেদাইয়া। আজ অনেক ডাকাডাকিতেও সেই বিদায় দেওয়া মনের সাড়া মেলে না। যদি বা কোনো ক্ষীণ কণ্ঠের অনুরণন কদাচিৎ কানে আসিয়া লাগে, আপন বলিয়া নিঃসংশয়ে চিনিতে পারি না, বিশ্বাস করিতে ভয় পাই। এটা বুঝিয়া আসিয়াছি রাজলক্ষ্মী আমার জীবনে আজ মৃত। বিসর্জিত প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদী তীরে দাঁড়াইয়া সচক্ষে দেখিয়া ফিরিয়াছি। আশা করিবার, কল্পনা করিবার, আপনাকে ঠকাইবার কোথাও কোনো সূত্র আর অবশিষ্ট রাখিয়া আসি নাই। ওদিকটা নিঃশেষ নিশ্চিহ্ন হইয়াছে। কিন্তু এই শেষ যে কতখানি শেষ, তাহা বলিবই বা কাহাকে, আর বলিবই বা কেন? কিন্তু এই তো সেদিন কুমার সাহেবের সঙ্গে শিকারে যাওয়া, দৈবাত পিয়ারির গান শুনিতে বসিয়া এমন কিছু একটা ভাগ্যে মিলিল, যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুণে পাই নাই, নিজের দোষেও হারায় নাই, তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইল। ক্ষতিটাই আমার জুড়িয়া রহিল। চলিয়াছি কলিকাতায়, বাসনা একদিন আবার বর্মায় পৌঁছিব। কিন্তু এ যেন সর্বস্ব খোয়াইয়া জুয়ারির ঘরে ফেরা। ঘরের ছবি অস্পষ্ট, অপ্রকৃত, শুধু পথটাই সত্য। মনে হয় এই পথের চলাটা যেন আর না ফুরায়। এ কি শ্রীকান্ত যে? এ যে একটা স্টেশনে গাড়ি থামিয়াছে, সে খেয়ালও করি নাই। দেখি আমার দেশের ঠাকুরদা ও রাঙা দিদি ও একটি 17-18 বছরের মেয়ে, ঘাড়ে মাথায় ও কাঁখে একরাশ মোটঘাট লইয়া প্ল্যাটফর্মে ছোটাছুটি করিয়া অকস্মাৎ আমার জানলার সম্মুখে আসিয়া থামিয়াছেন। ঠাকুরদা বলিলেন, উহ, কি ভিড়! একটা ছুঁচ গলাবার জায়গা নেই। এই তো 3-3টে মানুষ। তোমার গাড়িটি তো দিব্যি খালি, উঠব? উঠুন বলিয়া দরজা খুলিয়া দিলাম। তাহারা 3-3টে মানুষ হাঁপাইতে হাঁপাইতে উঠিয়া যাবতীয় বস্তু নামাইয়া রাখিলেন। ঠাকুরদা কহিলেন, এ বুঝি বেশি ভাড়ার গাড়ি? আমার দণ্ড লাগবে না তো? বলিলাম, না, আমি গার্ড সাহেবকে বলে দিয়ে আসছি। গার্ডকে বলিয়া যথা কর্তব্য সমাপন করিয়া যখন ফিরিয়া আসিলাম, তখন তাহারা আরামে নিশ্চিন্ত হইয়া বসিয়াছেন। গাড়ি ছাড়িলে রাঙা দিদি আমার দিকে নজর দিলেন, চমকাইয়া বলিলেন, তোর এ কি ছিরি হয়েছে শ্রীকান্ত? এ যে মুখ শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে। কোথায় ছিলে এতদিন? ভেলার ছেলে যা হোক, সেই যে গেলি একটা চিঠিও কি দিতে নেই? বাড়ি শুদ্ধ সবাই ভেবে মরি। এই সকল প্রশ্নের কেহ জবাব প্রত্যাশা করে না, না পাইলেও অপরাধ গ্রহণ করে না। ঠাকুরদা জানাইলেন, তিনি সস্ত্রীক গয়াধামে তীর্থ করিতে আসিয়াছিলেন,
এবং এই মেয়েটি তার বড় শালিকার নাতনি। বাপ 1000 টাকা গুনে দিতে চায়, তবু এতদিনে মনোমতো একটা পাত্র জুটল না। ছাড়লে না, তাই সঙ্গে করে আনতে হলো। পুটু, প্যাড়ার হাঁড়িটা খোলতো। গিন্নি, বলি দইয়ের কড়াটা ফেলে আসা হয়নি তো? দাও, শালপাতায় করে গুছিয়ে দাও দেখি গোটা 2 প্যাড়া 1 থাবা দই। এমন দই কখনো মুখে দাওনি ভায়া, তা দিব্যি করে বলতে পারি। না না, ঘটির জলে হাতটাকে ধুয়ে ফেলো পুটু। যাকে তাকে তো নয়, এসব মানুষকে কি করে দিতে থুতে হয় শেখো। পুটু যথা আদেশ সযত্নে কর্তব্য প্রতিপালন করিল। অতএব অসময়ে ট্রেনের মধ্যে অযাচিত প্যাড়া ও দধি জুটিল। খাইতে বসিয়া ভাবিতে লাগিলাম, আমার ভাগ্য যত অঘটন ঘটে। এইবার পুটুর জন্য 1000 টাকা দামের পাত্রনা মনোনীত হইয়া উঠি। বর্মায় ভালো চাকরি করি, এই খবরটা তাহারা আগের বারেই পাইয়াছিলেন। রাঙা দিদি অতিশয় স্নেহ করিতে লাগিলেন এবং আত্মীয় জ্ঞানে পুটু ঘণ্টাখানেকের মধ্যেই ঘনিষ্ঠ হইয়া উঠিল। কারণ আমি তো আর পর নই। বেশ মেয়েটি, সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের, ফর্সা না হোক দেখিতে ভালোই। ঠাকুরদা তাহার গুণের বিবরণ দিয়া শেষ করিতে পারেন না, এমনই অবস্থা ঘটিল। লেখাপড়ার কথায় রাঙা দিদি বলিলেন, ও এমনি গুছিয়ে চিঠি লিখতে পারে যে তোদের আজকালকার নাটক নভেল হার মানে। ও বাড়ির নন্দরানীকে এমনি একখানি চিঠি লিখে দিয়েছিল যে 7 দিনের দিন জামাই 15 দিনের ছুটি নিয়ে এসে পড়ল। রাজলক্ষ্মীর উল্লেখ কেহ ইঙ্গিতেও করিলেন না। সেরূপ ব্যাপার যে একটা ঘটিয়াছিল তাহা কাহার মনেই নাই। পরদিন দেশের স্টেশনে গাড়ি থামিলে আমাকে নামিতেই হইল। তখন বেলা বোধ করি 10টার কাছাকাছি। সময়ে স্নানাহার না করিলে পিত্ত পড়িবার আশঙ্কায় দুজনেই ব্যগ্র হইয়া উঠিলেন। বাড়িতে আনিয়া আদর যত্নের আর অবধি রহিল না। পুটুর বর যে আমি, 5-7 দিনে এ সম্বন্ধে গ্রামের মধ্যে আর কাহারও সন্দেহ রহিল না, এমনকি পুটুরও না। ঠাকুরদার ইচ্ছা আগামী বৈশাখেই শুভকর্ম সমাধা হইয়া যায়। পুটুর যে যেখানে আছে আনিয়া ফেলিবার একটা কথা উঠিল। রাঙা দিদি পুলকিত চিত্তে কহিলেন, মজা দেখেছ, কে যে কার হাঁড়িতে চাল দিয়ে রেখেছে আগে থাকতে কারো বলবার জো নেই। আমি প্রথমটা উদাসীন, পরে চিন্তিত এবং তারপর ভীত হইয়া উঠিলাম। সায় দিয়াছি কি দিই নাই, ক্রমশ নিজেরই সন্দেহ জন্মিতে লাগিল। ব্যাপার এমনই দাঁড়াইল যে না বলিতে সাহস হয় না, পাছে বৃষ্টি কিছু একটা ঘটে। পুটুর মা এখানেই ছিলেন। এক রবিবারে হঠাৎ বাপও দেখা দিয়া গেলেন। আমাকে কেহ যাইতেও দেয় না, আমোদ আহ্লাদ ঠাট্টা তামাশাও চলে। পুটু যে ঘাড়ে চাপিবেই শুধু দিনক্ষণের অপেক্ষা, উত্তরোত্তর এমনি লক্ষণই চারিদিক দিয়া সুস্পষ্ট হইয়া উঠিল। জালে জড়াইতেছি, মনে শান্তিও পাই না, জাল কাটিয়া বাহির হইতেও পারি না। এমনি সময়ে হঠাৎ একটা সুযোগ ঘটিল। ঠাকুরদা জিজ্ঞাসা করিলেন, আমার কোনো কোষ্ঠী আছে কিনা, সেটা তো দরকার। জোর করিয়া সমস্ত সংকোচ কাটাইয়া বলিয়া ফেলিলাম, আপনারা কি পুটুর সঙ্গে আমার বিবাহ দেওয়া সত্যই স্থির করেছেন? ঠাকুরদা কিছুক্ষণ হাঁ করিয়া রহিলেন, পরে কহিলেন, সত্যই? শোনো কথা একবার। কিন্তু আমি তো এখনো স্থির করিনি। করনি? তাহলে করো। মেয়ের বয়স 12-13 বলি আর যাই করি, ওর বয়স আসলে হলো 17-18। এরপরে ও মেয়ে বিয়ে দেব আমরা কেমন করে? কিন্তু সে দোষ তো আমার নয়। দোষ তবে কার? আমার বোধ হয়। ইহার পরে মেয়ের মা ও রাঙা দিদি হইতে আরম্ভ করিয়া প্রতিবেশী মেয়েরা পর্যন্ত আসিয়া পড়িল। কান্নাকাটি, অনুযোগ, অভিযোগের আর অন্ত রহিল না। পাড়ার পুরুষেরা কহিল, এত বড় শয়তান আর দেখা যায় না, উহার রীতিমতো শিক্ষা দেওয়া আবশ্যক। কিন্তু শিক্ষা দেওয়া এক কথা, মেয়ের বিবাহ দেওয়া আরেক কথা। সুতরাং ঠাকুরদা চাপিয়া গেলেন। তারপর শুরু হইল অরুণয় বিনয়ের পালা। পুঁটুকে আর দেখি না। সে বেচারা লজ্জায় বোধ করি কোথাও মুখ লুকাইয়া আছে। ক্লেশ বোধ হইতে লাগিল। কি দুর্ভাগ্য লইয়াই উহারা আমাদের ঘরে জন্মগ্রহণ করে। শুনিতে পাইলাম ঠিক এই কথাই উহার মা বলিতেছে, ও হতভাগী আমাদের সবাইকে খেয়ে তবে যাবে। ওর এমনি কপাল, ও চাইলে সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায়। পোড়া শোল মাছ জলে পালায়। এমন ওর হবে না তো হবে কার? কলিকাতায় যাইবার পূর্বে ঠাকুরদাকে ডাকিয়া বাসার ঠিকানা দিলাম। বলিলাম, আমার একজনের মত নেওয়া দরকার, তিনি বললেই আমি সম্মত হব। ঠাকুরদা গদগদ কণ্ঠে আমার হাত ধরিয়া কহিলেন, দেখো ভাই, মেয়েটাকে মেরো না, তাকে একটু বুঝিয়ে বলো যেন অমত না করেন। বলিলাম, আমার বিশ্বাস তিনি অমত করবেন না, বরঞ্চ খুশি হয়েই সম্মতি দেবেন। ঠাকুরদা আশীর্বাদ করিলেন।
কবে তোমার বাসায় যাব দাদা? 5-6 দিন পরেই যাবেন। পুটুর মা রাঙা দিদি পর্যন্ত আসিয়া চোখের জলের সঙ্গে আমাকে বিদায় দিলেন। মনে মনে বলিলাম, অদৃষ্ট, কিন্তু এ ভালোই হইল যে এক প্রকার কথা দিয়ে আসিলাম। রাজলক্ষ্মী এই বিবাহে যে লেশমাত্র আপত্তি করিবে না, এই কথা আমি নিঃসংশয়ে বিশ্বাস করিয়াছিলাম। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল। পরেরটা আসিতে ঘণ্টা 2 দেরি। সময় কাটাইবার পন্থা খুঁজিতেছি। বন্ধু জুটিয়া গেল। একটি মুসলমান যুবক আমার প্রতি মুহূর্ত কয়েক চাহিয়া জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? হ্যাঁ। আমায় চিনতে পারলে না? আমি গহর। এই বলিয়া সে সবেগে আমার হাত মলিয়া দিয়া সশব্দে পিঠে চাপড় মারিল এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল, চল আমাদের বাড়ি। কোথায় যাওয়া হচ্ছিল? কলকাতায়? আর যেতে হবে না, চল। সে আমার পাঠশালার বন্ধু, বয়সে বছর 4 বড়, চিরকাল আধ পাগলা গোছের ছেলে। মনে হইল বয়সের সঙ্গে সেটা বাড়িয়াছে বই কমে নাই। তাহার জবরদস্তি পূর্বেও এড়াইবার জো ছিল না। সুতরাং আজ রাত্রের মতো সে যে আমাকে কিছুতেই ছাড়িবে না, এই কথা মনে করিয়া আমার দুশ্চিন্তার অবধি রহিল না। বলা বাহুল্য, তাহার উল্লাস ও আত্মীয়তার সহিত পাল্লা দিয়া চলিবার মতো শক্তি আজ আমার নাই। কিন্তু সে নাছোড় বান্দা। আমার ব্যাগটা সে নিজেই তুলিয়া লইল, কুলি ডাকিয়া বিছানাটা তাহার মাথায় চাপাইয়া দিল, জোর করিয়া বাহিরে টানিয়া আনিয়া ভাড়া করিয়া আমাকে কহিল, ওঠ। পরিত্রাণ নাই, তর্ক করা বিফল। বলিয়াছি, গহর আমার পাঠশালার বন্ধু। আমাদের গ্রাম হইতে তাহাদের বাড়ি 1 ক্রোশ দূরে, একই নদীর তীরে। বাল্যকালে তাহার কাছে বন্দুক ছুঁড়িতে শিখি। তাহার বাবার একটা সেকেলে গাদা বন্দুক ছিল, সেই লইয়া নদীর ধারে আমবাগানে ঝোপে ঝাড়ে দুজনে পাখি মারিয়া বেড়াইতাম। ছেলেবেলায় কতদিন তাহাদের বাড়িতে রাত কাটাইয়াছি। তাহার মা মুড়ি গুড় দুধ কলা দিয়া আমার ফলারের জোগাড় করিয়া দিত। তাহাদের জমি জমা চাষাবাদ অনেক ছিল। গাড়িতে বসিয়া গহর প্রশ্ন করিল, এতদিন কোথায় ছিলিস শ্রীকান্ত? যেখানে যেখানে ছিলাম একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। জিজ্ঞাসা করিলাম, তুমি এখন কি করো গহর? কিছুই না। তোমার মা ভালো আছেন? মা বাবা দুজনেই মারা গেছেন। বাড়িতে আমি একলা আছি। বিয়ে করনি? সেও মারা গেছে। মনে মনে অনুমান করিলাম, এই জন্যই যাহাকে হোক ধরিয়া লইয়া যাইতে তাহার এত আগ্রহ। অন্য কথা না খুঁজিয়া পাইয়া জিজ্ঞাসা করিলাম, তোমাদের সেই গাদা বন্দুকটা আছে? গহর হাসিয়া কহিল, তোর মনে আছে দেখছি। সেটা আছে। আরেকটা ভালো বন্দুক কিনেছিলাম। তুই শিকারে যেতে চাস তো সঙ্গে যাব, কিন্তু আমি আর পাখি মারিনি। বড় দুঃখ লাগে। সে কি গহর, তখন যে এই নিয়ে দিনরাত থাকতে? তা সত্যি, কিন্তু এখন অনেকদিন ছেড়ে দিয়েছি। গহরের আরেকটা পরিচয় আছে, সে কবি। তখনকার দিনে সে মুখে মুখে অনর্গল ছড়া কাটিতে পারিত, যে কোনো সময়ে যে কোনো বিষয়ে, অনেকটা পাঁচালির ধরনে। ছন্দ, মাত্রা, ধ্বনি ইত্যাদি কাব্যশাস্ত্র বিধি মানিয়া চলিত কিনা সে জ্ঞান আমার তখনও ছিল না, এখনও নাই। কিন্তু মণিপুরের যুদ্ধ, টিকেন্দ্রজিতের বীরত্বের কাহিনী তাহার মুখে ছড়ায় শুনিয়া আমরা সেকালে পুনঃ পুনঃ উত্তেজিত হইয়া উঠিতাম, এ আমার মনে আছে। জিজ্ঞাসা করিলাম, গহর, তোমার যে একদিন কৃত্তিবাসের চেয়ে ভালো রামায়ণ রচনার শখ ছিল, সে সংকল্প আছে না গেছে? গেছে। গহর মুহূর্তে গম্ভীর হইয়া উঠিল, বলিল, সে কি যাবার রে? ওই নিয়েই তো বেঁচে আছি। যতদিন জীবন থাকবে ততদিন ওই নিয়েই থাকব। কত লিখেছি। চল না, আজ তোকে সমস্ত রাত্রি শোনাব, তবু ফুরবে না। বলো কি? নয়তো কি তোকে মিথ্যা বলছি? প্রদীপ্ত কবি প্রতিভায় তাহার চোখ মুখ ঝকঝক করিতে লাগিল। সন্দেহ করি নাই, শুধু বিস্ময় প্রকাশ করিয়াছিলাম মাত্র। তথাপি পাছে কেঁচো খুঁড়িতে সাপ বাহির হয়, আমাকে ধরিয়া বসাইয়া সে সারারাত্রি ব্যাপিয়া কাব্যচর্চা করে, এই ভয়ে শঙ্কার সীমা রহিল না। প্রসন্ন করিতে বলিলাম, না গহর, তা বলিনি। তোমার অদ্ভুত শক্তি আমরা সবাই স্বীকার করি, তবে ছেলেবেলার কথা মনে আছে কিনা তাই শুধু বলেছিলাম। তা বেশ বেশ, এ একটা বাংলাদেশে কীর্তি হয়ে থাকবে। কীর্তি? নিজের মুখে কি আর বলবো ভাই? আগে শোন, তারপর হবে কথা। কোনো দিক দিয়েই নিস্তার নাই। ক্ষণকাল স্থির থাকিয়া কতকটা যেন নিজের মনেই বলিলাম, সকাল থেকে শরীরটা এমন বিশ্রী ঠেকছে, মনে হচ্ছে ঘুমোতে পেলে। গহর কানও দিল না, বলিল,
পুষ্পক রথে সীতা যেখানে কাঁদতে কাঁদতে গয়না ফেলে দিচ্ছেন, সে জায়গাটা যারা যারা শুনেছে চোখের জল ধরে রাখতে পারেনি শ্রীকান্ত। চোখের জল যে আমি রাখিতে পারিব সেই সম্ভাবনা কম। বলিলাম, কিন্তু গহর বলিল, আমাদের সেই বুড়ো নয়নচাঁদ চক্রবর্তীকে তোর মনে আছে? তার জ্বালায় আমি আর পারিনি। যখন তখন এসে বলবে, গহর সেখানটা একবার পর দেখি শুনি। বলে, বাবা তুই কখনো মুসলমানের ছেলে নোস, তোর গায়ে আসল ব্রহ্মরক্ত স্বচক্ষে দেখতে পাচ্ছি। নয়নচাঁদ নামটা খুব সচরাচর মেলে না, তাই মনে পড়িল। বাড়ি গহরদের গ্রামেই। জিজ্ঞাসা করিলাম, সেই চক্রবর্তী বুড়ো তো, যার সঙ্গে তোমার বাবার লাঠালাঠি মালি মোকদ্দমা চলছিল? হ্যাঁ, কিন্তু বাবার সঙ্গে পারবে কেন? তার জমি বাগান পুকুর বাস্তু সমেত বাবা দেনার দায়ে নিলেম করে নিয়েছিল। আমি কিন্তু তার পুকুর আর ভিটেটা ফিরিয়ে দিয়েছি। ভারী গরিব, দিনরাত চোখের জল ফেলত। সে কি আর ভালো শ্রীকান্ত? ভালো তো নয়। চক্রবর্তীর কাব্যপ্রীতিতে এমনি কিছু একটা আন্দাজ করিতেছিলাম। বলিলাম, তা এখন চোখের জল ফেলা থেমেছে তো? লোকটি কিন্তু সত্যিই ভালো মানুষ। দেনার দায়ে একসময় যা করেছিল অমন অনেকেই করে। ওর বাড়ির পাশেই বিঘে দেড়েকের একটা আমবাগান আছে। প্রত্যেকটা গাছ চক্রবর্তীর নিজের হাতে পোঁতা। নাতি নাতনি অনেকগুলো, কিনে খাবার পয়সা নেই। তা আমার আর কেই বা আছে, কেই বা খাবে? সে ঠিক, ওটাও ফিরিয়ে দাওগে। দেওয়াই উচিত শ্রীকান্ত। চোখের সামনে আম পাকে, ছেলেপুলেগুলি নিঃশ্বাস পড়ে, আমার ভারী দুঃখ হয় ভাই। আমের সময় আমার বাগানগুলো তো সব ব্যাপারীদের জমা করে দেই, ও বাগানটা আর বিক্রি করিনি। বলি, চক্রবর্তী মশাই তোমার নাতিরা যেন পেড়ে খায়। কি বলিস রে, ভালো না? নিশ্চয়ই ভালো। মনে মনে বলিলাম, বৈকুণ্ঠের খাতার জয় হোক। তাহার কল্যাণে গরিব নয়নচাঁদ যদি যৎকিঞ্চিৎ গুছাইয়া লইতে পারে, হানি কি? তাছাড়া গহর কবি, কবি মানুষের অত বিষয় সম্পত্তি কিসের জন্য, যদি রসগ্রাহী রসিক সুজনদের ভোগেই না লাগে। চৈত্রের প্রায় মাঝামাঝি গাড়ির কপাটটা গহর অকস্মাৎ শেষ পর্যন্ত ঠেলিয়া দিয়া বাহিরে মাথা বাড়াইয়া বলিল, দক্ষিণে বাতাসটা টের পাচ্ছিস শ্রীকান্ত? পাচ্ছি। গহর কহিল, বসন্তকে ডাক দিয়ে কবি বলেছেন, আজও দক্ষিণ দুয়ার খোলা। কাঁচা মেঠো রাস্তা, এক ঝাপটা মলায়ানীল রাস্তার শুকনো ধুলা আর রাস্তায় রাখিল না, সমস্ত মাথায় মুখে মাখাইয়া দিয়া গেল। বিরক্ত হইয়া বলিলাম, কবি বসন্তকে ডাকেননি, তিনি বলেছেন এ সময়ে জমের দক্ষিণ দোর খোলা, সুতরাং গাড়ির দরজা বন্ধ না করলে হয়তো সেই এসে হাজির হবে। গহর হাসিয়া কহিল, গিয়ে একবার দেখবি চল। দুটো বাতাবি লেবুর গাছে ফুল ফুটেছে, আধক্রোশ দূর থেকে গন্ধ পাওয়া যায়। সম্মুখের জাম গাছটা মাধবী ফুলে ভরে গেছে, তার একটা ডালে মালতীর লতা ফুল এখনো ফোটেনি, কিন্তু থোপা থোপা কুঁড়ি। আমাদের চারদিকেই তো আমের বাগান, একেবারে মৌলে মৌলে গাছ ছেয়ে গেল। কাল দেখিস সকালে মৌমাছির মেলা, কত দোয়েল, কত বুলবুলি আর কত কোকিলের গান। এখন জ্যোৎস্না রাত কিনা, তাই রাত্রিতেও কোকিলদের ডাকাডাকি থামে না। বাইরের ঘরের দক্ষিণের জানলাটা যদি খুলে রাখিস, তোর দু চোখে আর পলক পড়বে না। এবার কিন্তু সহজে ছেড়ে দিচ্ছি না ভাই, তা আগে থেকেই বলে রাখছি। তাছাড়া খাবার ভাবনাও নেই। চক্রবর্তী মশাই একবার খবর পেলে হয়, তোকে গুরুর আদর করবে। তাহার আমন্ত্রণের অকপট আন্তরিকতায় মুগ্ধ হইলাম। কতকাল পরে দেখা, কিন্তু ঠিক সেদিনের সে গহর। এতটুকু বদলায় নাই, তেমনি ছেলে মানুষ, তেমনি বন্ধু সম্মিলনে তাহার অকৃত্রিম উল্লাসের ঘটা। গহররা মুসলমান ফকির সম্প্রদায়ের লোক। শুনিয়াছি তাহার পিতামহ বাউল, রামপ্রসাদী ও অন্যান্য গান গাহিয়া ভিক্ষা করিত। তাহার একটা পোষা শালিক পাখির অলৌকিক সঙ্গীত পারদর্শিতার কাহিনী তখনকার দিনে এদিকে প্রসিদ্ধ ছিল। গহরের পিতা কিন্তু পৈতৃক বৃত্তি ত্যাগ করিয়া তেজারতি ও পাটের ব্যবসায় অর্থোপার্জন করিয়া ছেলের জন্য সম্পত্তি খরিদ করিয়া রাখিয়া গিয়াছে। অথচ ছেলে পাইল না বাপের বিষয় বুদ্ধি, পাইয়াছে ঠাকুরদার কাব্য ও সঙ্গীতের অনুরাগ। সুতরাং পিতার বহু শ্রমার্জিত জমিজমা চাষাবাদের শেষ পরিণাম যে কি দাঁড়াইবে, তাহা শঙ্কা ও সন্দেহের বিষয়। সে যাই হোক, বাড়িটা তাহাদের দেখিয়াছিলাম ছেলেবেলায়, ভালো মনে নাই। এখন হয়তো তাহা রূপান্তরিত হইয়াছে কবির বাণী সাধনার তপবনে। আরেকবার চোখে দেখিবার আগ্রহ জন্মিল। তাহাদের গ্রামের পথ আমাদের পরিচিত, তাহার দুর্গমতার চেহারাও মনে পড়ে, কিন্তু অল্পক্ষণেই জানা গেল
শৈশবের সেই মনে পড়ার সঙ্গে আজকের চোখে দেখার একেবারে কোনো তুলনাই হয় না। বাদশাহী আমলের রাজবর্ত্ম অতিশয় সনাতন। ইট পাথরের পরিকল্পনা এদিকের জন্য নয়, সে দুরাশা কেহ করে না। কিন্তু সংস্কারের সম্ভাবনাও লোকের মন হইতে বহুকাল পূর্বে মুছিয়া গিয়াছে। গ্রামের লোকে জানে অনুযোগ অভিযোগ বিফল, তাহাদের জন্য কোনোদিনই রাজকোষে অর্থ নাই। তাহারা জানে পুরুষানুক্রমে পথের জন্য শুধু পথ কর যোগাইতে হয়, কিন্তু সে পথ যে কোথায় এবং কাহার জন্যে এ সকল চিন্তা করাও তাহাদের কাছে বাহুল্য। সেই পথের বহুকাল সঞ্চিত স্তূপীকৃত ধুলাবালির বাধা ঠেলিয়া গাড়ি আমাদের কেবলমাত্র চাবুকের জোরেই অগ্রসর হইতেছিল। এমনি সময় গহর অকস্মাৎ উচ্চ কোলাহলে ডাক দিয়া উঠিল, গাড়োয়ান, আর না আর না, থামো থামো, একদম রোকো। সে এমন করিয়া উঠিল যেন এ পাঞ্জাব মেলের ব্যাপার। সমস্ত ভ্যাকুয়াম ব্রেক চক্ষের নিমেষে কষিতে না পারিলে সর্বনাশের সম্ভাবনা। গাড়ি থামিল। বাঁহাতি পথটা তাহাদের গ্রামে ঢুকিবার। নামিয়া পড়িয়া গহর কহিল, নেমে আয় শ্রীকান্ত, আমি ব্যাগটা নিচ্ছি, তুই নে বিছানাটা, চল। গাড়ি বুঝি আর যাবে না? না, দেখছিস নে, পথ নেই। তা বটে। দক্ষিণে ও বামে শিয়াকুল ও বেতসকুঞ্জের ঘন সম্মিলিত শাখা প্রশাখায় পল্লী বিথিকা অতিশয় সংকীর্ণ। গাড়ি ঢোকার প্রশ্নই অবৈধ। মানুষেও একটু সাবধানে কাত হইয়া না ঢুকিলে কাঁটায় জামা কাপড়ের অপঘাত অনিবার্য। অতএব কবির মতে প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। সে ব্যাগটা কাঁধে করিল, আমি বিছানাটা বগলে চাপিয়া গোধূলি বেলায় গাড়ি হইতে অবতরণ করিলাম। কবিগৃহে আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। অনুমান করিলাম আকাশে বসন্ত রাত্রির চাঁদও উঠিয়াছে। তিথিটা ছিল বোধ করি পূর্ণিমার কাছাকাছি। অতএব আশা করিয়া রহিলাম গভীর নিশীথে চন্দ্রদেব মাথার উপরে আসিলে এ সম্বন্ধে নিঃসংশয় হওয়া যাইবে। গৃহের চারিদিকেই নিবিড় বেণুবন। খুব সম্ভব তাহার কোকিল, দোয়েল ও বুলবুলির দল এর মধ্যেই থাকে এবং অহর্নিশ শীষ দিয়া গান গাহিয়া কবিকে ব্যাকুল করিয়া দেয়। পরিপক্ক অসংখ্য বেণুপত্র রাশি ঝরিয়া ঝরিয়া উঠান আঙ্গিনা পরিব্যাপ্ত করিয়াছে। দৃষ্টিমাত্রই ঝরা পাতার গান গাহিবার প্রেরণায় সমস্ত মন মুহূর্তে গর্জন করিয়া ওঠে। চাকর আসিয়া বাহিরের ঘর খুলিয়া আলো জ্বালিয়া দিল। গহর তক্তপোষটা দেখাইয়া কহিল, তুই এই ঘরেই থাকবি, দেখিস কিরকম হাওয়া। অসম্ভব নয়। দেখিলাম দক্ষিণা বায়ে রাজ্যের শুকনা লতাপাতা গবাক্ষ পথে ভিতরে ঢুকিয়া ঘর ভরিয়াছে, তক্তপোষ ভরিয়াছে। মেঝেতে পা ফেলিতে গা ছমছম করে। খাটের পায়ের কাছে ইঁদুরে গর্ত খুঁড়িয়া একরাশ মাটি তুলিয়াছে। দেখাইয়া বললাম, গহর, এই ঘরে কি তোমরা ঢোকো না? গহর বলিল, না, দরকারই হয় না, আমি ভেতরেই থাকি, কাল সব পরিষ্কার করিয়ে দেব। তা যেন দিলে, কিন্তু গর্তটায় সাপ থাকতে পারে তো? চাকর বলিল, দুটো ছিল, আর নেই, এমন দিনে তারা থাকে না, হাওয়া খেতে বার হয়ে যায়। জিজ্ঞাসা করিলাম, কি করে জানলে মিয়া? গহর হাসিয়া কহিল, ও মিয়া নয়, ও আমাদের নবীন, বাবার আমলের লোক। গরু বাছুর চাষবাস দেখে, বাড়ি আগলায়, আমাদের কোথায় কি আছে না আছে সব জানে। নবীন হিন্দু বাঙালিও বটে, পৈতৃককালের লোকও বটে। এই পরিবারের গরু বাছুর চাষবাস হইতে বাড়িঘর দূরের অনেক কিছু জানাও তাহার অসম্ভব নয়। তথাপি সাপের সম্বন্ধে ইহার মুখের কথায় নিশ্চিন্ত হইতে পারিলাম না। বাড়ি শুদ্ধ সকলকে দক্ষিণা হাওয়ায় পাইয়া বসিয়াছে। ভাবিলাম, হাওয়ার লোভে সর্পযুগলের বহির্গমন আশ্চর্য নয় মানি, কিন্তু প্রত্যাগমন করিতেই বা কতক্ষণ। গহর বুঝিল আমি বিশেষ ভরসা পাই নাই। কহিল, তুই তো থাকবি খাটে, তোর ভয়টা কিসের? তাছাড়া ওরা থাকেন না আর কোথায়? কপালে লেখা থাকলে রাজা পরীক্ষিত নিস্তার পান না, আমরা তো তুচ্ছ। নবীন, ঘরটা ঝাঁট দিয়ে খালের মুখে একটা ইট চাপা দিয়ে দিস, ভুলিস নে। কিন্তু কি খাবি বলতো শ্রীকান্ত? বলিলাম, যা জোটে। নবীন কহিল, দুধ, মুড়ি আর আখের ভালো গুড় আছে, আজকের মতো জোগাড়। বলিলাম, খুব খুব, এ বাড়িতে ওসব জিনিসের আমার অভ্যাস আছে, আর কিছু জোগাড়ের দরকার নেই বাবা। তুমি বরঞ্চ আস্ত দেখে একখানা ইট জোগাড় করে আনো, গর্তটা একটু মজবুত করে চাপা দাও। দক্ষিণে বাতাসে ভরপুর হয়ে ওরা যখন ঘরে ফিরবেন, তখন হঠাৎ না ঢুকে পড়তে পারেন। নবীন আলো দিয়া চৌকির তলায় কিছুক্ষণ উকি ঝুঁকি মারিয়া বলিল, না, হবে না। কি হবে না হে? সে মাথা নাড়িয়ে বলিল, হবে না,
খালের কি একটা মুখ বাবু, এক পাঁজা ইট চাই যে, ইঁদুরে মেঝেটা একেবারে ঝাঁঝরা করে রেখেছে। গহর বিশেষ বিচলিত হইল না, শুধু লোক লাগাইয়া কাল নিশ্চয়ই ঠিক করিয়া ফেলিতে হুকুম করিয়া দিল। নবীন হাত পা ধুইবার জল দিয়া ফলারের আয়োজনে ভিতরে চলিয়া গেলে জিজ্ঞাসা করিলাম, তুমি কি খাবে গহর? আমি? আমার এক বুড়ো মাসি আছেন, তিনিই রান্না করেন। সে যাক, খাওয়া দাওয়া চুকলে লেখাগুলো তোরে পড়ে শোনাব। সে আপন কাব্যের অনুধ্যানেই মগ্ন ছিল, অতিথির সুখ সুবিধার কথা হয়তো চিন্তাও করে নাই। কহিল, বিছানাটা পেতে ফেলি, কি বলো? রাত্রিরে দুজনে একসঙ্গেই থাকবো, কেমন? হে আরেক বিপদ। বলিলাম, না ভাই গহর, তুমি তোমার ঘরে শোগে, আজ আমি বড় ক্লান্ত, বই তোমার কাল সকালে শুনব। কাল সকালে? তখন কি সময় হবে? নিশ্চয়ই হবে। গহর চুপ করিয়া একটুখানি চিন্তা করিয়া বলিল, কিংবা একটা কাজ করলে হয় না শ্রীকান্ত, আমি পড়ে যাই, তুমি শুয়ে শুয়ে শোনো, ঘুমিয়ে পড়লে আমি উঠে যাব, কি বলো? এই বেশ মতলব না? আমি মিনতি করিয়া বলিলাম, না ভাই গহর, তাতে তোমার বইয়ের মর্যাদা নষ্ট হবে, আমি কাল সমস্ত মন দিয়ে শুনব। গহর ক্ষুব্ধ মুখে বিদায় লইল, কিন্তু বিদায় করিয়া নিজের মনটাও প্রসন্ন হইল না। এই এক পাগল। ইতিপূর্বে ইশারায় ইঙ্গিতে বুঝিয়াছিলাম তাহার কাব্যগ্রন্থ সে ছাপাইয়া প্রকাশ করিতে চায়। মনে আশা সংসারে একটা নূতন ছাড়া পড়িবে। সে লেখাপড়া বেশি করে নাই, পাঠশালায় ও স্কুলে সামান্য একটু বাংলা ও ইংরাজি শিখিয়াছিল মাত্র। মনও ছিল না, বোধহয় সময়ও পায় নাই। কবে কোন শৈশবে সে কবিতা ভালোবাসিয়াছে, হয়তো এই মুগ্ধতা তাহার শিরার রক্তে প্রবহমান। তারপর জগতের বাকি সব কিছুই তাহার চক্ষে অর্থহীন হইয়া গিয়াছে। নিজের অনেক রচনাই তাহার মুখস্থ, গাড়িতে বসিয়া গুনগুন করিয়া মাঝে মাঝে আবৃত্তি করিতেও ছিল। শুনিয়া তখন মনে করিতে পারি নাই বাগদেবী তাহার স্বর্ণপদ্মের একটি পাপড়ি খসাইয়াও এই অক্ষম ভক্তটিকে কোনোদিন পুরস্কার দেবেন। কিন্তু অক্লান্ত আরাধনার একাগ্র আত্মনিবেদনে এ বেচারার বিরাম নাই, বিশ্রাম নাই। বিছানায় শুইয়া ভাবিতে লাগিলাম, 12 বৎসর পরে এই দেখা, এই 12 বর্ষ ব্যাপিয়া এ পার্থিব সকল স্বার্থ জলাঞ্জলি দিয়া কথার পরে কথা গাঁথিয়া শ্লোকের পাহাড় জমা করিয়াছে। কিন্তু এসব কোন কাজে লাগিবে? কাজেও লাগে নাই জানি, গহর আজ আর নাই। তাহার দুশ্চর তপস্যার অকৃতার্থতা স্মরণ করিয়া মনে আজও দুঃখ পাই। ভাবি, লোকচক্ষুর অন্তরালে শোভাহীন গন্ধহীন কত ফুল ফুটিয়া আপনি শুকায়। বিশ্ববিধানে কোনো সার্থকতা যদি তাহার থাকে, গহরের সাধনাও হয়তো ব্যর্থ হয় নাই। অতি প্রত্যুষেই ডাকাডাকি করিয়া গহর আমার ঘুম ভাঙাইয়া দিল। তখন হয়তো সবে 7টা বাজিয়াছে, কিংবা বাজেও নাই। তাহার ইচ্ছা বসন্ত দিনের বঙ্গের নিভৃত পল্লীর অপরূপ শোভা সৌন্দর্য স্বচক্ষে দেখিয়া ধন্য হই। তাহার ভাবটা এমনি যেন আমি বিলাত হইতে আসিয়াছি। তাহার আগ্রহ খ্যাপার মতো, অনুরোধ এড়াইবার জো নাই। অতএব হাত মুখ ধুইয়া প্রস্তুত হইতে হইল। প্রাচীরের গায়ে আধমরা একটা জাম গাছের অর্ধেকটায় মাধবী ও অর্ধেকটায় মালতীলতা কবির নিজস্ব পরিকল্পনা। অত্যন্ত নির্জীব চেহারা, তথাপি একটায় গোটা কয়েক ফুল ফুটিয়াছে, অপরটায় সবে কুঁড়ি ধরিয়াছে। তাহার ইচ্ছা গোটা কয়েক ফুল আমাকে সে উপহার দেয়, কিন্তু গাছে এত কাঠ পিঁপড়া যে ছোবার জো নাই। এই বলিয়া সে আমাকে সান্ত্বনা দিল যে আরেকটু বেলা হইলে আকশি দিয়া অনায়াসে পাড়াইয়া দিতে পারিবে। আচ্ছা চলো। নবীন প্রাতক্রিয়ার স্বচ্ছন্দ সুনির্বাহের উদ্যোগ পর্বে দম ভরিয়া তামাক টানিয়া প্রবল বেগে কাশিতেছিল। থুতু ফেলিয়া ঢোক গিলিয়া অনেকটা সামলাইয়া লইয়া হাত নাড়িয়া নিষেধ করিল। বলিল, বনে বাদাড়ে মেলায় যাবেন না বলে দিচ্ছি। গহর বিরক্ত হইয়া উঠিল। কেন রে? নবীন জবাব দিল, গোটা 2-3 শিয়াল খেপেছে, গরু মনীষী একসায় কামড়ে বেড়াচ্ছে। আমি সভয়ে পিছাইয়া দাঁড়াইলাম। কোথায় হে নবীন? কোথায় সে কি দেখে রেখেছি? আছেই কোনটায় ঝোপে ঝাড়ে। জানতো একটু চোখ রেখে চলবেন। তাহলে আর কাজ নেই ভাই গহর। বারে, এই সময়টায় শিয়াল কুকুর একটু খ্যাপেই, তা বলে লোকজন রাস্তায় চলবে না নাকি? বেশ তো, এও তো দক্ষিণা হাওয়ার ব্যাপার। অতএব প্রকৃতির শোভা দেখিতে সঙ্গে যাইতেই হইল। পথের দুধারে আমবাগান, কাছে আসিতেই অগণিত ছোট ছোট পোকা চড়চড় পটপট শব্দে আম্রমুকুল ছাড়িয়া চোখে নাকে মুখে জামার ভিতরে ঢুকিয়া পড়িল।
শুকনা পাতায় আমের মধু ঝরিয়া চটচটে আঠার মতো হইয়াছে, সেগুলো জুতার তলায় জড়াইয়া ধরে। অপ্রশস্ত পথের অধিকাংশ বেদখল করিয়া বিরাজিত ঘেটু গাছের কুঞ্জ, মুকুলিত বিকশিত পুষ্প সম্ভারে একান্ত নিবিড়। মনে পড়িয়া গেল নবীনের সতর্কবাণী। গহরের মতে কালটা খেপিবার উপযোগী, সুতরাং ঘেঁটু ফুলের শোভা সময় মতো আরেকদিন না হয় উপভোগ করা যাইবে। আজ গহর ও আমি, অর্থাৎ নবীনের গরু মনীষী, একটু দ্রুতপদেই স্থান ত্যাগ করিলাম। বলিয়াছি, আমাদেরই গ্রামের নদী ইহাদেরও গ্রাম প্রান্তে প্রবাহিত। বর্ষার পরিস্ফীত জলধারা বসন্ত সমাগমে একান্ত শীর্ণ। সেদিকের স্রোতশ্চালিত অপরিমেয় পানা ও শৈবাল আজ শুষ্ক তটভূমিতে পড়িয়া শিশির ও রৌদ্রে পচিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে নরককুণ্ড করিয়া তুলিয়াছে। পরপারে দূরে কয়েকটা শিমুল গাছ, অজস্র রাঙা ফুল ফুটিয়া আছে চোখে পড়িল, কিন্তু তাহার প্রতি দৃষ্টি আকর্ষণ করাটা কবির কাছেও এখন যেন বাড়াবাড়ি বলিয়া ঠেকিল। বলিল, চল ঘরে ফিরি। তাই চলো। আমি ভেবেছিলাম তোর এসব ভালো লাগবে। বলিলাম, লাগবে ভাই, লাগবে। ভালো ভালো কথা দিয়ে এসব তুমি কবিতায় লিখো, পড়ে আমি খুশি হব। তাই বোধহয় গাঁয়ের লোক ফিরেও চায় না। না, দেখে দেখে তাদের অরুচি ধরে গেছে। চোখের রুচি আর কানের রুচি এক নয় ভাই। যারা মনে করে কবির বর্ণনা চোখে দেখতে পেলে লোকে মোহিত হয়ে যায়, তারা জানে না দুনিয়ার সকল ব্যাপারই তাই। চোখে যা সাধারণ ঘটনা, হয়তোবা সামান্য সাধারণ বস্তু, কবির ভাষায় তাই হয়ে যায় নতুন সৃষ্টি। তুমি দেখতে পাও সেও সত্যি, আমি যে দেখতে পেলাম না সেও সত্যি। এই জন্য তুমি দুঃখ করো না গহর। তবুও ফিরিবার পথে সে কত কি যে আমাকে দেখাইবার চেষ্টা করিল, তাহার সংখ্যা নাই। পথের প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি লতাগুল্ম পর্যন্ত যেন তাহার চেনা। কি একটা গাছের অনেকখানি ছাল কেহ বোধহয় ঔষধের প্রয়োজনে চাঁচিয়া লইয়া গিয়াছে, তখনও আঠা ঝরিতেছে। গহর হঠাৎ দেখিতে পাইয়া যেন শিহরিয়া উঠিল। তাহার দুই চোখে ছলছল করিয়া আসিল। অন্তরে সে যে কি বেদনায় বোধ করিল, তাহার মুখ দেখিয়া আমি স্পষ্ট বুঝিতে পারিলাম। চক্রবর্তী যে তাহার সমুদয় হারানো বিষয় ফিরিয়া পাইতেছিল, সে কেবল কৌশল বিস্তার করিয়া নয়, তাহার হেতু ছিল গহরের নিজের স্বভাবের মধ্যেই। ব্রাহ্মণের প্রতি অনেকখানি ক্রোধ আমার আপনি পড়িয়া গেল। চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ ঘটিল না, কারণ শোনা গেল তাহার গৃহে গুটি দুই নাতির মায়ের অনুগ্রহ দেখা গিয়াছে। গ্রামে গ্রামে ওলা বিবি এখনও দেখা দেন নাই। পচা পুকুরের জল আর একটু শুকাইবার অপেক্ষায় আছেন। সে যাই হোক, বাড়িতে ফিরিয়া গহর তাহার পুঁথি আনিয়া হাজির করিল। তাহার পরিমাণ দেখিয়া ভয় পায় না, সংসারে এমন কেহ যদি থাকেও তাহা অত্যন্ত বিরল। বলিল, না পড়া হলে কিন্তু ছাড়া পাবে না শ্রীকান্ত, সত্যি করে তোমাকে মত দিতে হবে। এই আশঙ্কা ছিলই। স্পষ্ট করিয়া রাজি হইতে পারি এ সাহস ছিল না। তথাপি দিনের পর দিন করিয়া কবির বাটিতে কাব্য আলোচনায় এ যাত্রায় আমার 7 দিন কাটিল। কাব্যের কথা থাক, কিন্তু নিবিড় সাহচর্যে মানুষটির যে পরিচয় পাইলাম, তাহা যেমন সুন্দর তেমনি বিস্ময়কর। একদিন গহর বলিল, তোর কাজ কি শ্রীকান্ত বর্মায় গিয়ে? আমাদের দুজনেরই আপনার বলতে কেউ নেই, আয় না দুভাই এখানে একসঙ্গে জীবনটা কাটিয়ে দিই। হাসিয়া বলিলাম, আমি তো তোমার মতো কবি নই ভাই, গাছপালার ভাষাই বুঝি নে, তাদের সঙ্গে কথা কইতেও পারিনি। পারবো কেন এই বনের মধ্যে বাস করতে? দুদিনেই হাঁপিয়ে উঠব যে। গহর গম্ভীর হইয়া বলিল, আমি কিন্তু সত্যি ওদের ভাষা বুঝি, ওরা সত্যিই কথা কয়, তোরা পারিসনি বিশ্বাস করতে? বলিলাম, বিশ্বাস করা যে শক্ত এটা তো তুমিও বোঝো। গহর সহজেই স্বীকার করিয়া লইল, হ্যাঁ তা বুঝি। একদিন সকালে তাহার রামায়ণের অশোক বনের অধ্যায়টা কিছুক্ষণ পড়ার পরে সে হঠাৎ বই মুড়িয়া আমার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা শ্রীকান্ত, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? কাল অনেক রাত্রি জাগিয়া রাজলক্ষ্মীকে হয়তো আমার এই শেষ চিঠি লিখিয়াছিলাম। ঠাকুরদার কথা, পুটুর কথা, তাহার দুর্ভাগ্যের বিবরণ সমস্তই তাহাতে ছিল। তাহাদিগকে কথা দিয়াছিলাম একজনের অনুমতি চাহিয়া লইব, সে ভিক্ষাও তাহাতে ছিল। পাঠানো হয় নাই। চিঠিটা তখনও আমার পকেটে পড়িয়া। গহরের প্রশ্নের উত্তরে হাসিয়া বলিলাম, না। গহর কহিল, যদি কখনো ভালোবাসিস, যদি কখনো সেদিন আসে, আমাকে জানাস শ্রীকান্ত। জেনে তোমার কি হবে? কিছুই না,
তখন শুধু তোদের মধ্যে গিয়ে দিন কতক কাটিয়ে আসব। আচ্ছা, আর যদি তখন টাকার দরকার হয় তা আমাকে খবর দিস। বাবা অনেক টাকা রেখে গেছেন, সে আমার কাজে লাগলো না, তোদের হয়তো কাজে লেগে যাবে। তাহার বলার ধরনটা এমনি যে শুনিলেও চোখে জল আসিয়া পড়িতে চায়। বলিলাম, আচ্ছা তাও জানাবো, কিন্তু আশীর্বাদ করো সে প্রয়োজন যেন না হয়। আবার যাবার দিনে গহর পুনরায় আমার ব্যাগ ঘাড়ে করিয়া প্রস্তুত হইল। প্রয়োজন ছিল না, নবীন তো লজ্জায় প্রায় আধমরা হইয়া উঠিল, কিন্তু সে কানও দিল না। ট্রেনে তুলিয়া দিয়া সে মেয়ে মানুষের মতো কাঁদিয়া ফেলিয়া বলিল, আমার মাথার দিব্যি রইল শ্রীকান্ত, চলে যাবার আগে আবার একদিন এসো, যেন আরেকবার দেখা হয়। আবেদন উপেক্ষা করিতে পারিলাম না। কথা দিলাম দেখা করিতে আবার আসিব। কলকাতায় পৌঁছে কুশল সংবাদ দেবে বলো। এ প্রতিশ্রুতিও দিলাম, যেন কত দূরেই না চলিয়াছি। কলিকাতায় বাসায় গিয়া যখন পৌঁছিলাম তখন প্রায় সন্ধ্যা। চৌকাঠে পা দিয়াই যাহার সহিত সাক্ষাৎ ঘটিল সে আর কেহ নহে, স্বয়ং রতন। এ কি রে, তুই যে? হ্যাঁ আমি, কাল থেকে বসে আছি, একখানা চিঠি আছে। বুঝিলাম সেই প্রার্থনার উত্তর। কহিলাম, চিঠি ডাকি দিলেও তো আসত। রতন বলিল, সে ব্যবস্থা চাষাভুষো মুটে মজুর গেরস্থ লোকদের জন্য। মার চিঠি একটা লোক না খেয়ে না ঘুমিয়ে 500 মাইল ছুটে হাতে করে না আনলে খোয়া যায়, জানেন তো সব, কেন মিছে জিজ্ঞেস করছেন? পরে শুনিয়াছিলাম রতনের এই অভিযোগ মিথ্যা, কারণ সে নিজেই উদ্যোগী হইয়া এ চিঠি হাতে করিয়া আনিয়াছে। এখন মনে হইল গাড়ির ভিড়ে ও আহারাদির অব্যবস্থায় তাহার মেজাজ বিগড়াইয়াছে। হাসিয়া কহিলাম, ওপরে আয়, চিঠি পরে হবে, চল তোর খাবার জোগাড়টা আগে করে দিগে। রতন পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, চলুন। সশব্দ উদ্গারে চমকিত করিয়া রতন দেখা দিল। কি রতন, পেট ভরল? আগে হ্যাঁ, কিন্তু আপনি যাই বলুন বাবু, আমাদের কলকাতায় বাঙালি বামুন ঠাকুর ছাড়া রান্নার কেউ কিছু জানে না। ওদের ওইসব মেড়া মহারাজগুলোকে তো জানোয়ার বললেই হয়। উভয় প্রদেশের রান্নার ভালো মন্দ অথবা পাচকের শিল্প নৈপুণ্য লইয়া রতনের সঙ্গে কখনো তর্ক করিয়াছি বলিয়া মনে পড়িল না, কিন্তু রতনকে যতদূর জানি তাহাতে বুঝিলাম সুপ্রচুর ভোজনে সে পরিতুষ্ট হইয়াছে, না হইলে পশ্চিমা পাচকদের সম্বন্ধে এমন নিরপেক্ষ সুবিচার করিতে পারিত না। কহিল, গাড়ির ধকলটা তো সামান্য নয়, একটু আড়মোড়া ভেঙে গড়িয়ে না নিলে। বেশ তো রতন, ঘরে হোক বারান্দায় হোক একটা বিছানা পেতে নিয়ে শুয়ে পড়োগে, কাল সব কথা হবে। কি জানি কেন চিঠির জন্য উৎকণ্ঠা ছিল না, মনে হইতেছিল সে যাহা লিখিয়াছে তাহা তো জানি। রতন ফতুয়ার পকেট হইতে একখানা খাম বাহির করিয়া হাতে দিল, আগাগোড়া গালা দিয়া শিলমোহর করা। বলিল, বারান্দার ওই দক্ষিণের জানলার ধারে বিছানাটা পেতে ফেলি, মশারি খাটাবার হাঙ্গামা নেই। কলকাতা ছাড়া এমন সুখ কি আর কোথাও আছে? যাই। কিন্তু খবর সব ভালো তো রতন? রতন মুখখানা গম্ভীর করিয়া বলিল, তাই তো দেখায়। গুরুদেবের কৃপায় বাড়ির বাইরেটা গুলজার, ভেতরে দাসদাসী বঙ্কুবাবু নতুন বৌমা এসে ঘরদোর আলো করেছেন, আর সবার উপরে স্বয়ং মা আছেন যে বাড়ির গিন্নি। এমন সংসারকে নিন্দে করবে কে? আমি কিন্তু অনেক কালের চাকর, যাতে নাপতে। রত্নাকে অত সহজে ভোলানো যায় না বাবু। তাই তো সেদিন স্টেশনের চোখের জল সামলাতে পারেনি। প্রার্থনা জানিয়েছিলাম বিদেশে চাকরের অভাব হলে রতনকে একটা খবর পাঠাবেন। জানি আপনার সেবা করলেও সেই মায়ের সেবাই হবে, ধর্মে পতিত হব না। কিছুই বুঝলাম না, শুধু নীরবে চাহিয়া রহিলাম। সে বলিতে লাগিল, পঙ্কুবাবুর বয়সও হলো, যা হোক একটু বিদ্যে সিদ্ধে শিখে মানুষও হয়েছেন। ভাবছেন বোধহয় কিসের জন্য আর পরবশে থাকা। দানপত্রের জোরে মেরে তো সব নিয়েছেন, মোটামুটি যে বেশ কিছু মেরেছেন তা মানি, কিন্তু সে কতক্ষণ বাবু? স্পষ্ট এখনো হইল না, কিন্তু একটা আবছায়া চোখের সম্মুখে ভাসিয়া আসিল। সে পুনশ্চ বলিতে লাগিল, সচক্ষেই তো দেখেছেন, মাসে অন্তত 2 বার করে আমার চাকরি যায়। অবস্থা মন্দ নয়, রাগ করে চলে গেলেও পারি, কিন্তু যাইনি কেন? পারিনি। এইটুকু জানি, যার দয়ায় হয়েছে তার একটা নিঃশ্বাসেই আশ্বিনের মেঘের মতো সমস্ত উবে যাবে, চোখের পাতা ফেলবার সময় দেবে না। ও তো মায়ের রাগ নয়, ও আমার দেবতার আশীর্বাদ। এখানে পাঠককে কিছু স্মরণ করাইয়া দেওয়া আবশ্যক যে রতন ছেলেবেলায় কিছুকাল প্রাইমারি স্কুলে বিদ্যালাভ করিয়াছিল। একটু থামিয়া কহিল, মায়ের বারণ তাই কখনো বলিনে। ঘরে যা কিছু ছিল খুড়োরা ঠকিয়ে নিলে,
একঘর যজমান পর্যন্ত দিলে না। ছোট দুটি ছেলে মেয়ে আর তাদের মাকে ফেলে পেটের দায়ে একদিন গা ছেড়ে বার হলাম, কিন্তু পূর্বজন্মের তপিসে ছিল আমার এই মায়ের ঘরেই চাকরি জুটে গেল। সমস্ত দুঃখই শুনলেন, কিন্তু কিছুই তখন বললেন না। বছরখানেক পরে একদিন নিবেদন জানালাম, মা, ছেলে মেয়ে দুটোকে দেখতে একবার স্বাদ হয়, যদি দিন কয়েকের ছুটি দেন। হেসে বললেন, আবার আসবি তো? যাবার দিনে হাতে একটা পুঁটুলি গুজে দিয়ে বললেন, রতন, খুড়োদের সঙ্গে ঝগড়াঝাটি করিসনি বাবা, যা তোর গেছে এই দিয়ে ফিরিয়ে নিয়ে যা। খুলে দেখি 500 টাকা। প্রথমে নিজের চোখ দুটোকে বিশ্বাস হলো না, ভয় হলো বুঝিবা জেগে জেগেই স্বপ্ন দেখছি। আর সেই মাকেই বঙ্কুবাবু এখন বাঁকাটারা কথা কয়, আড়ালে দাঁড়িয়ে গজগজ করে। ভাবি, এর আর বেশি দিন নয়, মা লক্ষ্মী টললেন বলে। আমি এই আশঙ্কা করি নাই, নিরুত্তরে শুনিতে লাগিলাম। মনে হইল রতন কিছুদিন হইতেই ক্রোধে ও ক্ষোভে ফুলিতেছে। কহিল, মা যখন দেন দুহাতে ঢেলে দেন, বঙ্কুকেও দিয়েছেন, তাই ও ভেবেছে নেংড়ানো মৌচাকের আর দাম কি, বড়জোর এখন জ্বালানোই চলে, তাই ওর এত অগ্রাহ্য। মুখ্য জানে না আজও মায়ের একখানা গয়না বিক্রি করলে অমন 5খানা বাড়ি তৈরি হয়। আমিও জানিতাম না। হাসিয়া বলিলাম, তাই নাকি? কিন্তু সেসব আছে কোথায়? রতন হাসিল, কহিল, আছে তারই কাছে। মা অত বোকা নন, এক আপনার পায়েই সমস্ত উজড় করে দিয়ে ভিখিরি হতে পারেন, আর কারোর জন্যে নয়। বঙ্কু জানে না আপনি বেঁচে থাকতে মায়ের আশ্রয়ের অভাব নেই, আর রতন বেঁচে থাকতে তার চাকরের ভাবনা হবে না। সেদিন কাশি থেকে আপনার অমনি করে চলে আসা যে মার বুকে কি শেল বিঁধেছে, বঙ্কুবাবু তার কি খবর রাখে? গুরু ঠাকুরই বা তার সন্ধান পাবে কোথায়? কিন্তু আমাকে যে তিনি নিজেই বিদায় করেছেন, এ খবর তো তুমি জানো রতন। রতন জিভ কাটিয়া লজ্জায় মরিয়া গেল। এতটা বিনয় কখনো তাহার পূর্বে দেখি নাই। বলিল, আমরা চাকর বাকর বাবু, এইসব কথা আমাদের কানেও শুনতে নেই, ও মিথ্যে। রতন আড়মোড়া ভাঙিয়া একটু গড়াইয়া লইতে প্রস্থান করিল। বোধ করি কাল 8টার পূর্বে আর তাহার দেহটা ধাতে আসিবে না। দুটো বড় খবর পাওয়া গেল। একটা এই যে বঙ্কু বড় হইয়াছে। পাটনায় যখন প্রথম তাহাকে দেখি তখন বয়স তাহার 16-17, এখন 21 বৎসরের যুবক। উপরন্তু এই 5-6 বৎসরের ব্যবধানে সে লেখাপড়া শিখিয়া মানুষ হইয়াছে। সুতরাং শৈশবের এই সকৃতজ্ঞ স্নেহ যদি আজ যৌবনের আত্মসম্মান বোধে সামঞ্জস্য রাখিতে না পারে, বিস্ময়ের কি আছে? দ্বিতীয় সংবাদ, না বঙ্কু না গুরুদেব, রাজলক্ষ্মীর গভীরতম বেদনার কোনো সন্ধান আজও তাহাদের জানা নাই। মনের মধ্যে এই কথা দুটাই বহুক্ষণ ধরিয়া নাড়িয়া বাড়াইতে লাগিল। সযত্ন অঙ্কিত শিলমোহরের গালার ছাপগুলো দেখিয়া লইয়া চিঠি খুলিলাম। তাহার হাতের লেখা বেশি দেখিবার সুযোগ ঘটে নাই, কিন্তু স্মরণ হইল হস্তাক্ষর দুষ্পাঠ্য না হইলেও ভালো নয়। কিন্তু এই পত্রখানি সে অত্যন্ত সাবধানে লিখিয়াছে। বোধহয় তাহার ভয় বিরক্ত হইয়া আমি না ফেলিয়া রাখি, যেন আগাগোড়া সবটুকুই সহজে পড়িতে পারি। আচার আচরণে রাজলক্ষ্মী সে যুগের মানুষ। প্রণয় নিবেদন আতিশয্য তো দূরের কথা, ভালোবাসি এমন কথাও কখনো সম্মুখে উচ্চারণ করিয়াছে বলিয়া মনে পড়ে না। সে লিখিয়াছে চিঠি আমার প্রার্থনার অনুকূলে অনুমতি দিয়া। তবু কি জানি কি আছে, পড়িতে কেমন যেন ভয় ভয় করিতে লাগিল। তাহার বাল্যকালের কথা মনে পড়িল। সেদিন তাহার পড়াশোনা সাঙ্গ হইয়াছিল গুরু মহাশয়ের পাঠশালায়। পরবর্তীকালে ঘরে বসিয়া হয়তো সামান্য কিছু বিদ্যাচর্চা করিয়া থাকিবে। অতএব ভাষার ইন্দ্রজাল, শব্দের ঝঙ্কার, পদবিন্যাসের মাধুরী তাহার পত্রের মধ্যে আশা করা অন্যায়। সর্বদা প্রচলিত সামান্য গোটা কয়েক কথায় মনের ভাব ব্যক্ত করা ছাড়া সে আর কি করিবে? একটা অনুমতি দিয়া, মামুলি শুভকামনা করিয়া দুছত্র লেখা, এই তো। কিন্তু খাম খুলিয়া পড়িতে আরম্ভ করিয়া কিছুক্ষণের জন্য বাহিরের কিছুই আর মনে রহিল না। পত্র দীর্ঘ নয়, কিন্তু ভাষা ও ভঙ্গি যত সহজ ও সরল ভাবিয়াছিলাম তাহাও নয়। আমার আবেদনের উত্তর সে এইরূপ দিয়াছে, কাশীধাম, প্রণামান্তে সেবিকার নিবেদন। তোমার চিঠিখানা এইবার নিয়ে 100 বার পড়লুম, তবু ভেবে পেলুম না তুমি খেপেছ না আমি খেপেছি। ভেবেছ বুঝি হঠাৎ তোমাকে আমি কুড়িয়ে পেয়েছিলুম। কুড়িয়ে তোমাকে পাইনি, পেয়েছিলুম অনেক তপস্যায়, অনেক আরাধনায়। তাই বিদায় দেবার কর্তা তুমি নও,
আমাকে ত্যাগ করার মালিকানা সত্ত্বাধিকার তোমার হাতে নেই। ফুলের বদলে বন থেকে তুলে বইঁচির মালা গেঁথে কোন শৈশবে তোমাকে বরণ করেছিলুম সে তোমার মনে নেই। কাঁটায় হাত বয়ে রক্ত ঝরে পড়ত, রাঙামালার সে রাঙা রং তুমি চিনতে পারোনি। বালিকার পূজার অর্ঘ্য সেদিন তোমার গলায়, তোমার বুকের পরে রক্তরেখায় যে লেখা এঁকে দিত সে তোমার চোখে পড়েনি। কিন্তু যার চোখে সংসারের কিছুই বাদ পড়ে না, আমার সে নিবেদন তার পাদপদ্মে পৌঁছে গিয়েছিল। তারপরে এলো দুর্যোগের রাত, কালো মেঘে দিলে আমার আকাশের জ্যোৎস্না ঢেকে। কিন্তু সে সত্যি আমি না আর কেউ? এ জীবনে যথার্থই ওসব ঘটেছিল, না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি? ভাবতে গিয়ে অনেক সময় ভয় হয়, বুঝিবা আমি পাগল হয়ে যাব। তখন সমস্ত ভুলে যাকে ধ্যান করতে বসি, তার নাম বলা চলে না, কাউকে বলতেও নেই। তার ক্ষমাই আমার জগদীশ্বরের ক্ষমা, এতে ভুল নেই, সন্দেহ নেই। এখানে আমি নির্ভয়। হ্যাঁ, বলছিলুম, তারপরে এলো আমার দুর্দিনের রাত্রি। কলঙ্কে দিলে দুচোখের আলো সকল নিবিয়ে। কিন্তু সেই কি মানুষের সমস্ত পরিচয়? সেই অখণ্ড গ্লানির নিরবকাশ আবরণের বাইরে তার কি আর কিছুই বাকি নেই? আছে। অব্যাহত অপরাধের মাঝে মাঝে তাকে আমি বারবার দেখতে পেয়েছি। যদি তাই না হতো, বিগত দিনের রাক্ষসটা যদি আমার অনাগতর সমস্ত মঙ্গলকে নিঃশেষে গিলে খেত, তবে তোমাকে ফিরে পেতুম কি করে? আমার হাতে এনে আবার তোমাকে দিয়ে যেত কে? আমার চেয়ে তুমি 4-5 বছরের বড়, তবু তোমাকে যা মানায় আমাকে তা সাজে না। বাঙালি ঘরের মেয়ে আমি, জীবনের 27টা বছর পার করে দিয়ে আজ যৌবনের দাবি আর করিনি। আমাকে তুমি ভুল বুঝো না। যত অধমী হই, ও কথা যদি ঘুণাক্ষরেও তোমার মনে আসে, তার বাড়া লজ্জা আমার নেই। বঙ্কু বেঁচে থাক, সে বড় হয়েছে, তার বউ এসেছে। তোমার বিয়ের পরে তাদের সম্মুখে বার হব আমি কোন মুখে? এই অসম্মান সইব কি করে? যদি কখনো অসুখে পড়ো, দেখবে কে? পুটু। আর আমি ফিরে আসব তোমার বাড়ির বাইরে থেকে চাকরের মুখে খবর নিয়ে? তারপরেও বেঁচে থাকতে বলো নাকি? হয়তো প্রশ্ন করবে, তবে কি এমনি নিঃসঙ্গ জীবনে চিরদিন কাটাবো? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেবার দায় আমার নয়, তোমার। তবে নিতান্তই যদি ভেবে না পাও, বুদ্ধি এতই ক্ষয়ে গিয়ে থাকে, আমি ধার দিতে পারি, শোধ দিতে হবে না। কিন্তু ঋণটা অস্বীকার করো না যেন। তুমি ভাবো, গুরুদেব দিয়েছেন আমাকে মুক্তির মন্ত্র, শাস্ত্র দিয়েছে পথের সন্ধান, সুনন্দা দিয়েছে ধর্মের প্রবৃত্তি, আর তুমি দিয়েছ শুধু ভার বোঝা। এমনি অন্ধ তোমরা। জিজ্ঞেস করি, তোমাকে তো ফিরে পেয়েছিল আমার 23 বছর বয়সে, কিন্তু তার আগে এরা সব ছিলেন কোথায়? তুমি এত ভাবতে পারো আর এটা ভাবতে পারো না? আশা ছিল একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হব। এই লোভ কেন জানো? স্বর্গের জন্যে নয়, সে আমি চাইনি। আমার কামনা মরণের পরে যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি? ভেবেছিলুম জলের ধারা গেছে কাদায় ঘুলিয়ে, তাকে নির্মল আমাকে করতেই হবে। কিন্তু আজ তার উৎসই যদি শুকিয়ে যায়, তো থাকলো আমার জপ তপ পূজা অর্চনা, থাকলো সুনন্দা, থাকলো আমার গুরুদেব। স্বেচ্ছায় মরণ আমি চাইনি, কিন্তু আমাকে অপমান করার ফন্দি যদি করে থাকো, সে বুদ্ধি ত্যাগ করো। তুমি দিলে বিষ আমি নেব, কিন্তু ও নিতে পারবো না। আমাকে জানো বলেই জানিয়ে দিলুম, যে সূর্য অস্ত যাবে তার পুনরোদয়ের অপেক্ষায় বসে থাকার আমার আর সময় হবে না। ইতি রাজলক্ষ্মী। বাঁচা গেল। সুনিশ্চিত কঠোর অনুশাসনের চরম লিপি পাঠাইয়া একটা দিকে আমাকে সে একেবারে নিশ্চিন্ত করিয়া দিল। এ জীবনে ও ব্যাপার লইয়া ভাবিবার আর কিছু রহিল না। কিন্তু কি করিতে পারিব না, তাহাই নিঃসংশয়ে জানিলাম। কিন্তু অতঃপর আমাকে কি করিতে হইবে, এ সম্বন্ধে রাজলক্ষ্মী একেবারে নির্বাক। হয়তো উপদেশ দিয়া আরেকদিন চিঠি লিখিবে, কিংবা আমাকেই সশরীরে তলব করিয়া পাঠাইবে। কিন্তু আপাতত ব্যবস্থা যাহা হইল, তাহা অত্যন্ত চমৎকার। এদিকে ঠাকুরদা মহাশয় সম্ভবত কাল সকালেই আসিয়া উপস্থিত হইবেন। ভরসা দিয়ে আসিয়াছি, চিন্তার হেতু নাই, অনুমতি পাওয়ার বিঘ্ন ঘটিবে না। কিন্তু যাহা আসিয়া পৌঁছিল, তাহা নির্বিঘ্ন অনুমতিই বটে। রতন নাপিতের হাতে সে যে চেলি এবং টোপর পাঠায় নাই, সেই ঢের। ও পক্ষের দেশের বাটিতে
বিবাহের আয়োজন নিশ্চয়ই অগ্রসর হইতেছে। পুঁটুর আত্মীয় স্বজনও কেহ কেহ হয়তো আসিয়া হাজির হইতেছে, এবং প্রাপ্তবয়স্কা অপরাধী মেয়েটা হয়তো এতদিনে লাঞ্ছনা ও গঞ্জনার পরিবর্তে একটুখানি সমাদরের মুখ দেখিতে পাইয়াছে। ঠাকুরদাকে কি বলিব জানি, কিন্তু কেমন করিয়া সেই কথাটা বলিব ইহাই ভাবিয়া পাইলাম না। তাহার নির্মম তাগাদা ও লজ্জাহীন যুক্তি ও ওকালতি মনে মনে আলোচনা করিয়া অন্তরটা একদিকে যেমন তিক্ত হইয়া উঠিল, তাহার ব্যর্থ প্রত্যাবর্তনে নিরাশায় ক্ষিপ্ত পরিজনগণের ওই দুর্ভাগা মেয়েটাকে অধিকতর উৎপীড়নের কথা মনে করিয়াও হৃদয় তেমনি ব্যথিত হইয়া আসিল। কিন্তু উপায় কি? বিছানায় শুইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া রহিলাম। পুঁটুর কথা ভুলিতে বিলম্ব হইল না, কিন্তু নিরন্তর মনে পড়িতে লাগিল গঙ্গামাটির কথা। জনবিরল সেই ক্ষুদ্র পল্লী স্মৃতি কোনোদিন মুছিবার নয়। এ জীবনের গঙ্গা যমুনা ধারা একদিন এইখানে আসিয়া মিলিয়াছে এবং স্বল্পকাল পাশাপাশি প্রবাহিত হইয়া আবার একদিন এইখানেই বিযুক্ত হইয়াছে। একত্রবাসের সেই ক্ষণস্থায়ী দিনগুলি শ্রদ্ধায় গভীর, স্নেহে মধুর, আনন্দে উজ্জ্বল, আবার তাদের মতোই নিঃশব্দ বেদনায় নিরতিশয় স্তব্ধ। বিচ্ছেদের দিনেও আমরা প্রবঞ্চনার প্রতিবাদে কেহ কাহাকেও কলঙ্কলিপ্ত করি নাই। লাভ ক্ষতির নিষ্ফল বাদ প্রতিবাদে গঙ্গামাটির শান্ত গৃহখানিকে আমরা ধূমাচ্ছন্ন করিয়া আসি নাই। সেখানের সবাই জানে আবার একদিন আমরা ফিরিয়া আসিব, আবার শুরু হইবে আমোদ আহ্লাদ, শুরু হইবে ভূস্বামিনীর দিন দরিদ্রের সেবা ও সৎকার। কিন্তু সে সম্ভাবনা যে শেষ হইয়াছে, প্রভাতের বিকশিত মল্লিকা দিনান্তের শাসন মানিয়া লইয়া নীরব হইয়াছে, এ কথা তাহারা স্বপ্নেও ভাবে না। চোখে ঘুম নাই। বিনিদ্র রজনী ভোরের দিকে যতই গড়াইয়া আসিতে লাগিল, ততই মনে হইতে লাগিল এ রাত্রি যেন না পোহায়। এই একটিমাত্র চিন্তাই এমনি করিয়া যেন আমাকে মোহাচ্ছন্ন করিয়া রাখে। বিগত কাহিনী ঘুরিয়া ঘুরিয়া মনে পড়ে। বীরভূম জেলার সেই তুচ্ছ কুটিরখানি মনের উপর ভূতের মতো চাপিয়া বসে। অনুক্ষণ গৃহকর্মে নিযুক্তা রাজলক্ষ্মীর স্নিগ্ধ হাত দুটি চোখের উপর স্পষ্ট দেখিতে পাই। এ জীবনের পরিতৃপ্তি আস্বাদন এমনি করিয়া কখনো করিয়াছি বলিয়া স্মরণ হয় না। এতকাল ধরাই পড়িয়াছি, ধরিতে পারি নাই। কিন্তু আজ ধরা পড়িল রাজলক্ষ্মীর সবচেয়ে বড় দুর্বলতা কোথায়। সে জানে আমি সুস্থ নই, যে কোনোদিন অসুখে পড়িতে পারি। তখন কোথাকার কে এক পুঁটু আমাকে ঘিরিয়া শয্যা জুড়িয়া বসিয়াছে, রাজলক্ষ্মীর কোনো কর্তৃত্বই নাই। এত বড় দুর্ঘটনা মনের মধ্যে সে ঠাঁই দিতে পারে না। সংসারের সব কিছু হইতেই নিজেকে সে বঞ্চিত করিতে পারে, কিন্তু এই বস্তু অসম্ভব, এ তাহার অসাধ্য। মরণ তুচ্ছ এর কাছে। রহিল তাহার গুরুদেব, রহিল তাহার জপতপ ব্রত উপবাস। সে মিথ্যা ভয় আমাকে চিঠির মধ্যে দেখায় নাই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত চতুর্থ খণ্ড, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।